তো নিউরনস মানে আমাদের যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, স্নায়ুতন্ত্রের যদি কোষ হয় সে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে আমরা বলি নিউরনস। তো নিউরনস is a functional and structural units of neurosystems. তো আমরা এই একটা স্পেশাল সেল, নিউরন একটা স্পেশাল সেল। প্রাণীকোষের যতগুলো সেল দেখা যায় তার মধ্যে নিউরনস খুব একটা স্পেশাল সেলস। এই সেলটা একটা গঠনগতভাবে এবং কার্যগতভাবে একটা স্পেশাল। অন্যান্য যে সেল আছে মানুষের শরীরে বা আদার্স প্রাণীর শরীরে, তো সেইটা থেকে নিউরনসটা অনেক ডিফারেন্ট। তো নিউরন সেল সম্বন্ধে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার নলেজ, আমরা আজকে ক্লাসটায় নিউরন সম্বন্ধে ক্রিস্টাল ক্লিয়ার নলেজ একটু ধারণা নেব। তো নিউরনস যদি দেখা হয় আমাদের শরীরের যে পরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত একটা নেটস, একটা জালের মতন শরীর থেকে পরিফেরাল থেকে সেন্টার এবং সেন্টার থেকে পরিফেরাল নার্ভাস সিস্টেমে জালের মতন নিউরনসের ট্র্যাক দিয়ে ইনফরমেশন যায় এবং ইনফরমেশন আসে। এভাবেই আমাদের যে শরীরটা চলছে। তো এই শরীরটার যে মূল ইউনিটস, সেই মূল ইউনিটস নিউরনস, সেই নিউরনসে যদি আমরা যাই তো নিউরনসে আমরা দেখতে পাবো যে একটা সেল বডি দেখতে পাওয়া যায়, একটা সেল বডি, এবং তার মধ্যে কিছু প্রসেসেস আছে। তো প্রসেসেস কতগুলো থাকবে তার উপর ডিপেন্ড করে নিউরনটাকে আমরা নামকরণ করে থাকি। যদি সেল বডি থাকে কিন্তু কোনো প্রসেস থাকে না, সেল বডি থাকে কিন্তু কোনো প্রসেস থাকে না, তখন তাকে আমরা বলি অ্যাপোলার নিউরনস। একটা যদি কোনো প্রসেস থাকে অর্থাৎ প্রবর্ধক অংশ থাকে তাকে বলি ইউনিপোলার। যদি দুদিকে থাকে সেটা বাইপোলার। যদি দুদিকে একই ধরনের কোনো একজন থাকে তাহলে তাকে আমরা বলি সিউডো ইউনিপোলার। এবং আমরা যেটা পড়ব সেটা মাল্টিপোলার নিউরনস, অর্থাৎ একাধিক প্রবর্ধক আছে, একাধিক প্রসেস আছে ওই নিউরনস থেকে নির্গত হয়েছে, কোষদেহ থেকে, তার সেলগুলি থেকে একাধিক প্রসেস নির্গত হয়েছে। তো যদি আমরা একটা মাল্টিপোলার নিউরনসে যাই তো সেই মাল্টিপোলার নিউরনসে দেখতে পাবো যে একটা সেল বডি থাকে, এবং সেল বডিতে যে থাকে এমনি সাধারণ সেলে, তো নিউরনসও সেই অঙ্গ থাকে, নিউক্লিয়াস থাকে, গলগি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। এইখানে শুধুমাত্র একটা রাইবোজোম স্পেশাল থেকে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয় এক ধরনের নিসেল গ্র্যানুলস, অর্থাৎ এক ধরনের নিসেল দানা। যে নিসেল দানাটা থেকে আমরা দেখতে পাই ওইটা সেল মানে কোষ দেহের মধ্যে নিউরনসের একটা স্পেশাল থাকে আর একটা নিউরোফাইব্রিল বলে থাকে কোষ দেহে। বাকি আর যা যা প্রাণী কোষে থাকে সব কোষে যা যা বিদ্যমান সবকিছু থাকে এইখানে। শুধুমাত্র সেন্ট্রোজোমটা এখানে নিষ্ক্রিয়, যে সেন্ট্রোজোমটা থাকে সেটা নিষ্ক্রিয়। সেটা একটা ন্যাচারাল বিউটি। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় যদি না থাকতো তাহলে নিউরনস বিভাজিত হতো, তাহলে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেনের ভিতর যে নিউরনস গুলো থাকলো সেটা নতুন নিউরনস তৈরি হইতো, তাই ফলে ইনফরমেশন যেগুলা স্টোরেজ থাকে আর স্মৃতি থাকে সেই স্মৃতিগুলো তো নষ্ট হয়ে যেত। তাহলে আমরা ডেইলি প্রতিদিন স্মৃতি নষ্ট হইতাম, প্রতিদিন পুরানো সবকিছু ভুলে যেতাম। নতুন সেল হইতো সেন্ট্রোজোম থাকলে। এইটা বিভাজন হয় না, সেটা একটা আমাদের সুবিধাই, আমাদের গুরুত্ব, যে ভাগ্যে সেন্ট্রোজোমটা কি হয়, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় আছে এবং স্নায়ুকোষটা বিভাজন হয় না। আর এইখানটাতে এবারে আমরা কিছু প্রসেস দেখতে পাই। নিউরনসের মধ্যে অনেকগুলি ডেন্ড্রন দেখতে পাই, অনেকগুলি ডেন্ড্রাইট, যেটা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আসে। সেটা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আসে বলে অনেকগুলি ডেন্ড্রন আমরা দেখতে পাই। বিভিন্ন দিক থেকে ডেন্ড্রন আসছে, ইনফরমেশন নিয়ে আসছে। এটা নিউরনস ইনফরমেশন কি করছে, নিয়ে আসছে। বা যেটা ফেলাও মাল্টিপোলার নিউরন এসে এটা ফেলাও থাকে। তারপরে একটা লম্বা প্রসেসেস থাকে যেটাকে আমরা বলি অ্যাক্সনস। কি বলি? অ্যাক্সনস। আর বাকিগুলোকে বলি ছোট ছোট প্রসেস যেটা ইনফরমেশন নিয়ে আসে কোষ দেহের দিকে, তাকে বলি ডেনড্রাইট। আর যেটা কোষ দেহ থেকে ইনফরমেশনটা নিয়ে যায় তাকে আমরা বলি কি, অ্যাক্সনস। তো অ্যাক্সনস দেখতে পাই যেটা অ্যাক্সন হিলক থাকে এখানে, অ্যাক্সন হিলক। আর এইখানে নিউরনসের যেটা কোষ ঝিল্লি, নিউরনসের বাইরে একটা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থাকে, সেই প্লাজমা মেমব্রেনটা ডেনড্রাইট অবধি ঢুকেছে, সেটা ডেনড্রাইট অবধি ঢুকে গেছে। এবং যে নিউরনসের যে নিসেল দানা বা আবার কিছু
মাইটোকন্ড্রিয়া, নিউরোফাইব্রিল সব ডেনড্রাইটের মধ্যে একটা ঢুকে আছে, আবার সেটা একজন হিলোকেরও ভিতরে 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 চলে গেছে। কোষের পুরো অংশটা এইটা ডেনড্রন এবং একজন নিয়ে পুরা কোষটা। আমরা শুধু এইটা কোষ দেহটাকে কোষ ভাবলে হবে না, ডেনড্রনটা সমেত কোষ। ফলে কোষের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলা একজনের মধ্যেও প্রবেশ করেছে। শুধুমাত্র যে নিজেল দানাটা কিন্তু একজনের মধ্যে যায় না। ওটা তো মাইটোকন্ড্রিয়া, নিউরোফিল সব একজন লম্বা একদম চলে গেছে একজনটা। তো আমরা যদি দেখি যে একজনটাকে আলাদা করে আঁকি, তো দেখতে পাবো এই যদি সেল বডির পর একজন হয়, এটা যদি একজন হয় তাহলে দেখতে পাবো একজন যদি হয় তাহলে এইখানে আমরা দেখতে পাবো যে একজনের বাইরে 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 ওই সেল বডির ভিতরে 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 প্লাজমা যে মেমব্রেনটা আছে, প্লাজমা মেমব্রেনটা একজন অবধি চলে এসেছে। এটা একজন অবধি চলে এসেছে প্লাজমা মেমব্রেনটা একজন অবধি যে এসেছে সেইটা প্লাজমা মেমব্রেনটা যে একজন অবধি এসেছে সেইটা এই ক্ষেত্রে আমরা একজনের মধ্যে প্লাজমা মেমব্রেন নাম বলে এটাকে বলি এক্সোপ্লাজম। ভিতরের যে সাইটোপ্লাজমটা সেটা এক্সোপ্লাজম, আর বাইরের মেমব্রেনটা হচ্ছে এক্সোলেমা। তাহলে বাইরে বাইরে একজনের আবরণটা কি এক্সোলেমা, আর ভিতরে সাইটোপ্লাজমের যে অংশটা দেখা যায় কোষদের মধ্যে যেটা ছিল সেইটাই একজন তক্ক জায়গা, এটা একজন তক্ক সরে যায়, তখন ওইটাকে বলে আমরা এক্সোপ্লাজম। সাইটোপ্লাজম না বলে একটা স্পেশাল নাম দিয়েছি এটা এক্সোপ্লাজম, আর পর্দাটাকে আমরা বলি এক্সোলেমা। ঠিক এক্সোলেমার বাইরে বাইরে এক ধরনের বিশেষ সেল দেখা যায়, যেটাকে আমরা বলি সোয়ান সেল। কি বলি? সোয়ান সেল। আর সোয়ান সেলের বাইরে আবার আরেক ধরনের পর্দা দেখা যায় যেটাকে আমরা বলি নিউরিলেমা। কি বলি? নিউরিলেমা। সোয়ান সেলের বাইরে কি থাকে? তাহলে একটা থাকছে সোয়ান সেল, তারপরে থাকছে নিউরিলেমা। এটা যদি আমরা একজনটাকে আলাদা করে কাটি, এইবারে এই যে এক্সোপ্লাজম আছে সেই এক্সোপ্লাজম এবং এই যে তার আগে এক্সোলেমা, সেই এক্সোলেমার উপরে সোয়ান সেল থেকে আরেকটা পার্টিস, আরেক ধরনের পেন্ট টাইপের, আরেক ধরনের ফ্যাটি নেচারের একটা বস্তুকে ও ছড়ায় এবং সেটা র্যাপিং করে অ্যাকশনের বাইরে বাইরে, তাকে বলে মাউলন সিট। কিন্তু মাউলন সিট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। মাউলন সিট যে থাকবে এটা কোনো কথা নয়। কিছু নিউরনসের একজনে মাউলন সিট দেখা যায়, আবার কিছু নিউরনসের বাইরে মাউলন সিট নাও থাকতে পারে। কিন্তু এক্সোপ্লাজম, এক্সোলেমা, তারপর সোয়ান সেল, তারপরে নিউরোলেমা, এটা থাকবেই। এটা সব সেলই থাকবে, সব নিউরনসই থাকবে। কিন্তু সোয়ান সেল নিজে তারপরে একটা ধরনের একটা লেয়ারকে আরো ছড়ায়, নিজেই সোয়ান সেল থেকে সৃষ্টি হয়, এটা সেইটাকে বলে মাউলন সিট। যদি মাউলন সিট থাকে, সেরকম যদি নিউরনস থাকে এবং সেরকম যদি স্নাউ থাকে, তখন আমরা সেটাকে বলি মেডুলেটেড স্নাউস। আর যদি মাউলন সিট না থাকে তাহলে আমরা বলি নন মেডুলেটেড স্নাউ। এবারে মাউলন সিট কোথায় থাকবে, কোন স্নাউতে থাকবে আমি পরে আসছি, মাউলন সিট কখন থাকবে এবং কখন না থাকবে। তাহলে এইটাতে আমরা যদি দেখতে যাই তাহলে এই মাউলন সিট ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, শুধু মাউলন সিট ঢাকা আছে। এটা একটা আমরা মেডুলেটেড নিউরনস এঁকেছি, এটা একটা মেডুলেটেড নিউরনস। তো এখানে শুধু মাউলন সিট আছে, তারপর আবার কিছুটা জায়গা ফাঁকা থাকে, এটা শুধু এক্সোপ্লাজম। এটা যেমন এক্সোলেমা চলছে, এক্সোপ্লাজম, এক্সোলেমা, তারপর আবার এখানে সোয়ান সেল সৃষ্টি করেছে, সোয়ান সেল আবার মাউলন সিট ছাড়িয়েছে, ফলে বাকি কিছু দেখা যাচ্ছে না, শুধু সোয়ান সেলের যে নিউরনস, সোয়ান সেলে একটা যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা একটু দেখায়, বাকি মাউলন সিট সব ঢাকা পড়ে যায়। এটাকে যদি কাটিং করি তখন আমরা আগে যে ছবিটা দেখছিলাম সব পরপর দেখতে পাবো। তাহলে একজন যদি দেখি, একজনে কি আছে, প্রথমে কোষ দেহের যে সাইটোপ্লাজম সেটা বিস্তার লাভ করেছে, এটা এক্সোপ্লাজম। তারপরে তার একটা মেমব্রেন যেটা যেমন এক্সোলেমা, এক্সোলেমার বাইরে কি থাকে? সোয়ান সেলস। সোয়ান সেলের বাইরে যদি কিছু না থাকে তাহলে নিউরোলেমা। আর যদি সোয়ান সেল আবার একটা ধরনের ফ্যাটি সেল ভিতরে ছাড়ে প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের যদি ছাড়ে তখন সেইটাকে আমরা বলি মাউলন সিট। আর মাউলন সিট যদি থাকে তখন সেই নিউরনটাকে বলি মেডুলেটেড নিউরন। যদি মাউলন সিট না থাকে তাহলে নন মেডুলেটেড নিউরন। তো মাউলন সিট কি করে? মাউলন সিট হচ্ছে এইখানে, মাউলন সিট যদি থাকে এটাতে তাহলে এটা ইনসুলেটরের কাজ করে, অর্থাৎ যে ইনফরমেশন, যে সিগন্যালটা যায়, যে ইম্পালসটা যায়, একজন ক্যাচ করে এবং নিউরনস দিয়ে একজন দিয়ে যেটা যায় সেটাকে ও লিক হতে দেয় না। মাউলন সিট ওটাকে কভারিং করে রাখে, খুব ইনফরমেশনটাকে খুব ভালোভাবে সংরক্ষণ করে, যাতে পরবর্তী নিউরনসে
ওই ইনফরমেশনটা যেতে পারে, পরবর্তী নিউরনসে ইনফরমেশন যেতে পারে, সেই পরবর্তী নিউরনে যাতে ইনফরমেশন যায় সেই জন্য এটা একটা বিশেষ ধরনের মানে সুরক্ষা মাউলনসিড। আর মাউলনসিড কি করে এই ইনফরমেশনটা একটু এইখান থেকে ডাইরেক্ট এখানে ঝাঁপাই ঝাঁপে আসে, লিফটের মতো এখান থেকে ঝাঁপাই ঝাঁপে আসে, কুইক রেসপন্স হয়। যদি মাউলনসিড না থাকে তাহলে ওটা এক্সোপ্লাজম এবং এক্সোলেমা দিয়ে যাবে, আর যদি মাউলনসিড থাকে তাহলে সেটা কুইক সিগন্যালটা কুইক পাস হবে, ঝাঁপাই এখান থেকে এখানে ঝাঁপাবে, এখান থেকে এখানে ঝাঁপাবে, এখান থেকে ঝাঁপাবে, ফলে একজন দিয়ে কুইক ইনফরমেশনটা কুইক একটা ইম্পালস আমরা চলে যেতে পারছি। তাহলে মাউলনসিডের দুটো কাজ, একই করছে ইনফরমেশন লিক করতে দিচ্ছে না, আর কি করছে ইনফরমেশনটা মানে ঝাঁপাই যাচ্ছে। ইনফরমেশনটা এরকম ভাবে যদি মাউলনসিড না থাকে তাহলে ডাইরেক্ট যাবে, আস্তে আস্তে যাবে, আর যদি মাউলনসিড থাকে তাহলে ঝাঁপাই যাবে। এটাই মাউলনসিড থাকার গুরুত্ব। তাহলে এবারে কোন জায়গায় মাউলনসিড থাকে এবং কোন জায়গায় মাউলনসিড থাকে না সেইটা একটু আমরা দেখি। আমরা দেখি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কিছু মোটর নিউরনস মানুষের বিভিন্ন দিকে আসে শরীরে, আবার স্পাইনাল কর্ড থেকেও কিছু মোটর নিউরন শরীরের বিভিন্ন দিকে যায়, স্পাইনাল কর্ড থেকেও। এখানে যে কোষ দেহগুলা সেটা স্পাইনাল কর্ডের ভিতরে থাকে কোষ দেহগুলা, আর অ্যাক্সন গুলা বাইরে চলে আসে। তখন এই ধরনের এইখানে যে নিউরনস গুলা সেন্ট্রাল মানে ব্রেনের এবং স্পাইনালের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনস এবং ব্রেনের যে নিউরনস, সেই নিউরনস গুলোতে মাউলনসিড মাস্ট থাকবে, মাউলনসিড আছে। আমরা দেখি না আমাদের জীবনেরও যদি কোনো এসপি বা কোনো ডিএম কোনো ইনফরমেশন দেয়, কোনো কিছু ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনটা কিভাবে আসে, সেই ইনফরমেশনটা যাতে কোনো লিক না হয় তাহলে সেইটার জন্য বিরাট সুরক্ষা কবচ থাকে, কোথাও লিক হবে না। ঠিক তেমনি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং স্পাইনাল কর্ড থেকে যে ইনফরমেশন গুলো আসে সেটারও মাউলনসিড থাকে, নেচারের একটা বিউটি। ফলে এই যে ইনফরমেশন লিক হতে পারে না, কিন্তু আমাদের আম জনতার ইনফরমেশন, আমাদের ইনফরমেশন, গরিব লোকের ইনফরমেশন যেটা পরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে ব্রেনের দিকে যাচ্ছে, সেই নিউরনসে এত মাউলনসিড থাকে না, ওটা নন মেডুলেটেড নিউরনস। সোমাস্টিক নিউরন এবং অটোনোমাস নার্ভাস সিস্টেম, কোনো আমার খিদা পেয়েছি সো পাকস্থলী থেকে কোনো নিউরনস যাচ্ছে ব্রেনে, সেটাতে কোনো মাউলনসিড থাকে না, ওটা লিক হলেও কোনো নাই আমাদের খবর, ওটা লিক হলেও কোনো নাই, কোনো ভিআইপি খবর নয়। ঠিক তেমনি এখানেও যে পরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে কোনো নিউরনস যাচ্ছে, সেই নিউরনস গুলোতে কোনো মাউলনসিড থাকে না, ওর অ্যাকশনটা শুধু এক্সোপ্লাজম এক্সোলেমা তারপর সোয়ান সেল নিউরোলেমা শেষ। কিন্তু যেটা ব্রেন থেকে আসছে বা স্পাইনাল কর্ড থেকে যে নিউরনস গুলো আসছে, নিউরোনাল ট্র্যাক গুলো, তাদের একখানে অবশ্যই মাউলনসিড থাকবে। এবং মাউলনসিডটা কে ছাড়ে, সেক্ষেত্রে মাউলনসিডটা আমি বললাম এখানে ছাড়ে সোয়ান সেল, মাউলনসিডটা ছাড়ে সোয়ান সেল। সোয়ান সেলটা ঠিক মাউলনসিডটাকে র্যাপিং করতে এইভাবে, যেমন বিভিন্ন ধরনের ট্র্যাক, এই যদি এইটা যদি অ্যাকশন হয় তাই এই অ্যাকশনটার পিছনে সোয়ান সেলটা এরকম ট্র্যাক করে কাগজে ট্র্যাক করে এরকম র্যাপিং করে ছাড়বে। আবার এই র্যাপিং গুলোর যে মাঝে যে গ্যাপটা হচ্ছে কাগজের, সেটাতে মাউলনসিড সোয়ান সেল কি করে মাউলনসিড ছাড়ে। এটা আমি এক্সোপ্লাজম বলছি, তারপরে সোয়ান সেল থাকে, সোয়ান সেল এরকম র‍্যাপ করতে পারে এটার উপর কোট, এক কোট দু কোট মাউলনসিড চেপে গেল, ওটা ফ্যাটি নেচারের একটা পদার্থ। মাউলনসিড যদি থাকে তাহলে ইনফরমেশনটা তাহলে কি করছে, লিক করতে দিচ্ছে না। আর ব্রেনে এইটা ছাড়াও ব্রেনের ভিতরে এক ধরনের ভিতরে যে নিউরনস গুলো থাকে, একদম ইনার নিউরনস, যেটা অক্সিপিটাল লোবের থেকে টেম্পোরাল লোব থেকে ফ্রন্টাল লোবের যে বিভিন্ন ধরনের ভিতরে কিছু ইনফরমেশন তাদের দেয়া নেওয়া হয় ভিতরে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে, ব্রেনের ভিতরে একদম। তখন সেক্ষেত্রে একটা বিশেষ ধরনের আমরা সেল দেখতে পাই যেটা অলিগোডেন্ড্রোসাইট, ওইখানে যে নিউরনস গুলাকে, সেই নিউরনস গুলাকে ও বেষ্টন করে রাখে, অলিগোডেন্ড্রোসাইট সেল বিশেষ ধরনের এটা ব্রেনের ভিতরে দেখা যায়। এবং সে কি করে ওইখান থেকে মাউলনসিডটা ছাড়ে, সেন্ট্রাল নার্ভাসের প্রত্যেকটা নিউরনে, সেন্ট্রাল নার্ভাস মানে ব্রেন হোক তাতে স্পাইনাল কর্ড হোক, তার প্রত্যেকটা নিউরন কিন্তু সুরক্ষিত এবং এর যে ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেই ইনফরমেশন যাতে লিক না হয় সেই জন্য এর চারদিক থেকে মাউলনসিড থাকে। হালাকি যেটা মোটর নিউরন থেকে বার হচ্ছে সেটাতে সোয়ান সেল ছাড়ে মাউলনসিডটা, কিন্তু যদি একদম ভিতরে মানে ব্রেনের ভিতরের যে নিউরনস, ব্রেনের ভিতরে মাথার ভিতরে যে নিউরনসটা আছে, সেই নিউরনসের ক্ষেত্রে ওই অ্যাক্সন গুলাতে মাউলনসিড ছাড়া এক ধরনের বিশেষ সেল দেখা যায়, সেটাকে বলা হয় অলিগোডেন্ড্রোসাইট সেল। তাহলে অলিগোডেন্ড্রোসাইট সেলটা খুব ভাইটাল, ও সেন্ট্রাল নার্ভাসের ভিতরের যে নিউরনস সেটাকে মাউলনসিড ছাড়ছে অ্যাক্সন গুলাকে, তাহলে মাউলনসিডটা এখানে দেখাই যায়। এবার আমরা দেখি যে এই নিউরন থেকে পরবর্তী নিউরনসে কি করে ইনফরমেশনটা যায়। সেক্ষেত্রে আমরা যদি মাউলনসিড থাকে তাহলে ইনফরমেশনটা ঝাপাই এখানে আসছে,
তাই ইনফরমেশন এইখানে আসার পর এইখানে ইনফরমেশন গুলো স্টোরেজ হতে শুরু হয়, স্টোরেজ হয় ইনফরমেশন গুলো। এইখানটায় থাকে এক ধরনের সাইনেপটিক নোড থাকে এবং দু ধরনের স্টোরেজ হয় স্নাউটা। এবার এইটা কিভাবে আসে সেটা সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়নের ইম্পালসের মাধ্যমে আস্তে আস্তে আসে, সেটা আমি পরে কি করে নিউরনসটা ট্র্যাকিং হয়ে এখান থেকে আসছে একটা সেল বডি থেকে একজন দিয়ে কি করে নিউরনটা সাইনেপটিক নোডে আসে সেটা আমি পরবর্তী ক্লাসগুলোয় আলোচনা করব। এবং এই সাইনেপটিক নোডে তাহলে দু ধরনের ইনফরমেশন জমা হচ্ছে, এক ধরনের এক্সাইটেড একটা এক ধরনের উদ্দীপনা আছে এবং একটা আছে ইনহিবিটেড, অর্থাৎ একটা পরবর্তী নিউরনসে যে ইনফরমেশনটা যাবে সেটাকে স্লো করে দিতে পারে আর একটা আরো ত্বরান্বিত করতে পারে। আমাদের এখানে যদি ধরো কোনো ঝামেলা হলো, কোনো ডিস্ট্রিক্টে ঝামেলা হলো, কোনো দাঙ্গা বাঁধে গেল, একজন আবার ওইটাকে বাড়াই বলে দিল যে ওইখানে 10 জন লোককে মেরে দিয়েছে, আবার সে শুনে আবার অন্য জায়গায় গিয়ে বললো যে 10 জনকে জ্বালাই মেরে দিয়েছে, আবার 10 জনকে জ্বালাই মেরে দিয়েছে, অন্য জায়গায় বললো 10 জনকে লয় 100 জনকে জ্বালাই মেরে দিয়েছে, এমনি করে দাঙ্গাটা বাড়িয়ে যায় না? তাহলে আমরা কি করছি, একে অপরকে কি করছি, এক্সাইটেড ইনফরমেশন দিচ্ছি, বানাই চাড়াই বলছি, একটু করে বানাই চাড়াই বলছি। কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশন লোক তারা কি করে ওই দাঙ্গাটাকে আস্তে আস্তে কমাবে, কিছুই হয় নাই বলবে, যাতে করে মানুষ পাবলিক খবরটা জানতে না পারে, কিছুই হয় না, সবকিছু খবর গোপন করার চেষ্টা করবে। ঠিক তেমনি এখান থেকে দু ধরনের ইনফরমেশন পরবর্তী নিউরনসে যায়, একটা এক্সাইটেড যায়, আরো বেশি এক্সাইটেড। কোন খবরগুলো এক্সাইটেড যাওয়া কি, যেটা খুশির খবর, আনন্দের খবর, এনার্জেটিক খবর, যেটা গঠনমূলক খবর, সেই খবরগুলো এক্সাইটেড করে পরবর্তী নিউরনে পাঠানো দরকার আছে। এটা নিজেই ঠিক করে কে, নিউরোট্রান্সমিটার থাকে, এই ধরনের এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যেটা অ্যাসিটাইলকোলিন নামক এক ধরনের হরমোনস দেখা যায় এখানে, এবং এইখানে প্রি সাইনেপটিক পর্দা, পোস্ট সাইনেপটিক পর্দা এবং নিউরোহিউমার বলে একটা তরল থাকে। তাহলে কিছু ইনফরমেশন দাবাইন দিই পরবর্তী নিউরনসে যাওয়ার জন্য, যেটা ঠিক মানে আমরা দেখি না কেউ চুপচাপ হয়ে গেছে, তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডাক্তাররা ড্রাগস দিই, সেক্ষেত্রে ড্রাগসটা এমন দেয় যাতে করে ওর এক্সাইটেড ইনফরমেশন পরবর্তী নিউরনে যায়, সারা শরীরটি তাহলে এক্সাইটেড দ্রুত, তাহলে ওর যে ফার্স্টেশনে ভুগছে, কথা বলছে না কারোর সাথে, সেইটা ফেলে যাবে। আবার কেউ যদি অতিরিক্ত পরিশ্রম করছে, অতিরিক্ত চিৎকার করছে, তার অলরেডি ইনফরমেশন কুইক চলছে, তাহলে তার ক্ষেত্রে যে ড্রাগ দেওয়া হবে সেটা কি ধরনের ড্রাগ দেওয়া হবে, যেমন ইনহেবিটেন্স, মানে আস্তে আস্তে কম ইনফরমেশন যায় ওর সেলে, এক সেল থেকে আরেক সেলে কম। এইটা কিন্তু নিউরো যে ট্রান্সমিটার, সেই নিউরো ট্রান্সমিটার যেটা এখানে থাকে অ্যাসিটাইলকোলিন বা আরো বিভিন্ন ধরনের হরমোনস থাকে, সেই ওই অ্যাসিটাইল নিউরো ট্রান্সমিটার নিজেই এটা ঠিক করে যে এখানে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে এক্সাইটেড ইনফরমেশন যাবে নাকি ইনহেবিটেন্ট ইনফরমেশন যাবে। তো সেটা ডিপেন্ড করছে, নিউরো ট্রান্সমিটার নিজেই এটা ঠিক করে। তো আমরা এইভাবে দেখতে পেলাম যে একটা নিউরনস কি করে গঠন, নিউরনসের গঠন করতে গেলে আমাদের শুধুমাত্র অ্যাক্সনের যে গঠন সেটা ভালো করে জানতে হবে। অ্যাক্সনের গঠনটা ছবি এঁকে, নিজে একটা ছবি এঁকে এবং এটা বারবার রিপিট করে পড়তে হবে। আর বাকি ব্রেনডন বা কোষদেহে যেমন থাকে প্লেন, আর এই সাইন্যাপসের যে ব্যাপারটা সেইটা একটু জানতে হবে কিভাবে কি হচ্ছে সাইন্যাপসের ব্যাপারটা। আর এই মেডুলেটেড নিউরন এবং নন মেডুলেটেড নিউরন সম্বন্ধে আমি বললাম, যদি মাওলানসিড থাকে তাহলে মেডুলেটেড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নিউরনস গুলো আছে, স্পাইনাল কর্ডের যে নিউরনস গুলো আছে সেগুলোতে মাওলানসিড থাকে, কিন্তু যেটা পরিফেরাল নার্ভাস সিস্টেম, হাতের কোনো ইনফরমেশন যাচ্ছে ব্রেনকে, সেগুলোতে কোনো ইনফরমেশন থাকে না। তাই এই আমরা মোটামুটি নিউরনসের গঠন এবং তার ফাংশন সম্বন্ধে জেনে নিলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমি মোটামুটি যে নার্ভ গ্যাংলিয়ন্স বা সাইনেপস বা ইম্পালস কি করে পাস হচ্ছে সেটা সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।